হকার নিয়ে রূপবাবু একটা মিডিয়াতে মানে বিশেষ করে সামাজিক মাধ্যমে দেখছি এক শ্রেণীকে নামিয়ে দেওয়া হয়েছে যারা চিৎকার করে বলছে বেআইনিভাবে দখল করে রেখেছিল, এদের আবার বিয়ে দেওয়ার দরকার কি। এবং নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলে যে চিকিৎসক, কিছুদিন আগে পর্যন্ত বামপন্থী বলে একটা পরিচয় দিতেন, তিনিও বলছেন যে বামপন্থীদের চিরকালীন সমস্যা হচ্ছে যে যারা হকার বেআইনিভাবে দখল করে থাকে তাদের সমর্থনে দাঁড়ানো। এই যে হকার উচ্ছেদ একটা নির্দিষ্ট আইন আছে তো আমাদের দেশে, আপনি এবং শ্যামলবাবু দুজনের কাছে আমি বিষয়টা জানতে চাইবো। হ্যাঁ, 2008-9 সালে একটা ড্রাফট তৈরি হয়েছিল স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট, এবং সেটা স্ট্রিট ভেন্ডিং রেগুলেটরি অ্যাক্ট, সেটা 2014 সালে সেটা আইনটা পাস হয় এবং 18 সালে তার রুল তৈরি হয়। এবং সেখানে কিন্তু বলাই আছে যে 5টা প্রথম ক্লজ দেয়া আছে, তাতে একটা সমীক্ষা হবে, একটা হচ্ছে তাদের কি রোজগার আছে, তার উপর কতজন মানুষ নির্ভর করছে সেটা একটা দেখা হবে, তারপরে দেখা হবে যেখানে বসে আছে সেটা কার জমি, কতদিন বসে আছে, সেই জমিতে বসে থাকার জন্য কি কি সমস্যা হচ্ছে, এবং তাকে যদি দেখা যায় তাকে উৎখাত করতে হবে তাহলে পুনর্বাসন দিতে হবে। এবং পুনর্বাসনের ক্ষেত্রেও সে এমন একটা জায়গায় ধাপার মাঠে গিয়ে বসে দিয়ে আসছে বললাম ওই তো পুনর্বাসন হয়ে গেল, তা নয়, তাকে এমন একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে যেখানে সে রুটি রুজি করে তার সংসার প্রতিপালিত রুটি, এইগুলো কিন্তু সমস্তই আইনের মধ্যে আছে। কিন্তু যে সরকার এসছে, যেহেতু ডবল ইঞ্জিন দিল্লিতে এবং পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন মনে হচ্ছে, যেটা হচ্ছে তুমি মানুষকে মেরে স্যান্ডউইচ করো, তার রুটি রুজি অধিকার সমস্ত গুলোকে এবং সাংবিধানিক অধিকার আইন সবগুলোকে স্যান্ডউইচ করে, তার জন্য ডবল ইঞ্জিন। এবং সে কারণেই তারা এগুলোর কোনো মর্যাদা দিতে চাইছেন। যেটুকু যেখানে আটকেছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমি আমাদের কোন্নগরে যেমন আটকেছে, এটা হচ্ছে এখানকার বামপন্থীরা মূলত নকশালপন্থী এবং সিপিএম এরা খুব সোচ্চারের সঙ্গে ছিল বাজারে সাধারণ মানুষকে নিয়ে, সিপিআইএম এর লিবারেশন, এবং এরা তার সঙ্গে মানবাধিকার সংগঠন আর আরো কিছু সামাজিক সংগঠন তারা ছিল। এবার এরা মিলে যেটা করেছে সেটা হচ্ছে রাত পাহারা দেয়া, লোকের সাথে কথা বলা ইত্যাদি করে একটা চাপ তৈরি করেছে, এবং কোর্টে একটা অ্যাপিল করেছিল, তার জন্য 17 তারিখে নেক্সট হিয়ারিং আছে। তার আগে কোর্ট করেই দিয়েছে যে এই 17 তারিখ পর্যন্ত রেল কোথাও কোনো উচ্ছেদ করতে পারবে না, পরিষ্কার বলে দিচ্ছে। ফলে হ্যাঁ এখানে ফলে এই 17 তারিখ পর্যন্ত তারা বেঁচে গেল। কিন্তু বিজেপি একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি এমএলএর সাথেও কথা বলেছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সরকারি জমি রেলের জমি ছেড়ে দিতে হবে, এখানে বসা যাবে না, আগামী 4-6 মাসের মধ্যে আমরা এটাকে বুলডোজার দিয়ে উড়িয়ে দেবো। উনি বুলডোজারের প্রতিশ্রুতিটা দিয়েছেন, আর বামেরা দাবি দিচ্ছেন যে এদেরকে পুনর্বাসন দিতে হবে। তাড়াহুড়ো করে এদের তুলে দেওয়ার চেষ্টা কেন, মানে এটার কারণটা কি? পেটে লাথি মেরে এটা ওদের ধারণা না। হ্যাঁ না, এটা নিয়ে আমি বিজেপির লোকের সাথে কথা বলেছি, বিজেপির যারা বলেছে তোমরা খুব ভালো কাজ করছো, রাস্তাঘাট পরিষ্কার হবে, ঝকঝকে হয়ে যাবে, এই সমস্ত গরিব গরিব মানুষ গেঞ্জি পরে লুঙ্গি পরে জিনিসপত্র বিক্রি করছে, এটা তো দেখতেও খারাপ লাগে একটা দেশের অর্থনীতির পক্ষে যারা বাইরে থেকে আসে, অন্য স্টেট থেকে আসে। বলে হ্যাঁ দাদা, ওই জন্য আমরা ঠিক করেছি যে বেড়াল প্রথম রাতেই কাটতে হবে। ওই জন্য ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বিয়ের প্রথম রাতে যেমন বেড়াল কাটার নিয়ম আছে, ওই বেড়ালটা প্রথম দিনে কাটতে হচ্ছে, কারণ তারপরে 28-এ পঞ্চায়েত নির্বাচন আছে, 29-এ আবার লোকসভা আছে, ফলে তারপরে তো আবার ভোটে যেতে হবে। যাই হোক, যতই ডিজিটাল কারচুপি হোক মুক্ত, যদি ব্যালটে ভোট না হয় তাহলে বিজেপি শিওর জিতবে, বিজেপি সব ভোটে জিতবে, যদি ব্যালটে না হয়। আর ব্যালটে হলে ওদের একটা সমস্যা আছে। এবার বিশ্বে তো এখানেই শেষ না, পৃথিবীটা তো এখন ছোট হয়ে গেছে, অন্যান্য দেশের মানুষও কিন্তু ভারতবর্ষের খোঁজ খবর রাখে। তার জন্য ওই দেখে যে সুইডেনে গিয়ে, নরওয়েতে গিয়ে একটা 26 বছরের মেয়ে সে প্রশ্ন করছে, আর 26 ইঞ্চি বুকালা 140 কোটি দেশের যে প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন, কারণ কি? হ্যাঁ 56 ইঞ্চি, এবং হ্যাঁ সে দৌড়চ্ছে কার প্রশ্নে? একটা 26 বছরের মেয়ে সে প্রশ্ন করছে নরওয়েতে। তো এইটা হচ্ছে বিশ্বের দরবারে বিশ্বগুরুর অবস্থা। তাহলে এবার এখানে ধরুন বিয়ের প্রথম রাতে বিড়াল কাটতে হয়, ফলে পরে পরে নির্বাচনগুলো আছে, ওই জন্য তার আগে ওরা লাথি মেরে বুলডোজার দিয়ে ঘুরিয়ে গরিব মানুষদের যে যার ঠিকানায় পাঠিয়ে দেবে, করে খেতে দেবে। তার বদলে বিভিন্ন মল তার ব্যবসা বাড়বে, এবং মলগুলো আপনারা জানেন যে আদিত্য বিড়লা, কন্যা বড়া, আদানি, আম্বানি ইত্যাদি বড় বড় কোম্পানি তারা মোটা অঙ্কের টাকা দেয়, এটা পরিষ্কার ইলেকট্রাল বন্ড থেকে আপনারা দেখেছি আমরা, বা পিএম কেয়ার ফান্ড ইত্যাদিতে টাকা ঢোকে। এবার সেভাবে টাকা দেবে,
এবং সেটা দেওয়ার একমাত্র তাদের প্রফিট আরো বেশি হতে পারে যদি রাস্তা থেকে, ফুটপাথ থেকে, রেলওয়ে স্টেশনের আশেপাশ থেকে সমস্ত লোককে তুলে দেয়। আমি দেখেছি বহু স্টেশন আছে যেখানে অলরেডি তারা উঠে গেছে, পরিষ্কার করে দিয়েছে। আমি আজকে একটা কপিও লিখেছি, পরিষ্কার করে দিয়েছে, মানুষের যাতায়াতের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ওদের বক্তব্য করছে গরিব মানুষকে যদি পেটে না মারতে পারে, যদি লাথি না মারতে পারে, এই গরিব মানুষের ভোট বিজেপি পাবে। কারণ বিজেপি যে কর্পোরেটের দল, এটা তো পরিষ্কার পরিষ্কার যে কার দল সে। কারণ আদানি আম্বানি জয় সাহারা যে সম্পদ তৈরি করেছে গত 14 বছরে, এটা তো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে দলটা কার। এবং যেভাবে বন জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে, গ্রেট নিকোবর আইল্যান্ডকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আরাবল্লী পাহাড়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে, হিমালয়ে 4 ধাম 1 করার নামে টানেল করে গোটা হিমালয়টাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলো তো সামনে চলে আসছে। ফলে এগুলোকে আটকাবার একটা রাস্তা হচ্ছে কমন গরিব মানুষ যারা পেটের জন্য ভোট দেয়, তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে অন্তত ওই বিপদটা থাকছে না। কারণ একটা ব্যাপার হচ্ছে এমনিতেই জেনজিদের রাস্তায় নেমেছে, তার একটা বিপদ আছে। এখন চাকরি বাকরি হচ্ছে না, বলেছিলেন বছরে 2 কোটি লোকের চাকরি হবে, হিসেব করে দেখা যায় বছরে 2 কোটি বেকার বাড়ছে। এবং 35 থেকে 45 বছর এজ গ্রুপ, তাতে ভারতবর্ষে 45% বেকার। এবং ভারতবর্ষে প্রায় 30% মানুষ তারা যোগ্য চাকরি পাচ্ছেন, তাদের যে যোগ্যতা আছে এই যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। এটার সংখ্যা ভারতবর্ষের এমপ্লয়েড পপুলেশনের 30%। আপনি লোককে জিজ্ঞাসা করবেন যে আপনি কি, তার জন্য হ্যাপিনেস ইন্ডেক্সে ভারত এত তলায় চলে গেছে। কারণ মানুষ চাকরি করে সুখী নয়, সে যে টাকাটা পাচ্ছে সেটা তার যোগ্যতা অনুযায়ী তিনি পাচ্ছেন না। ফলে এই যে বিষয়গুলো, এইগুলোকে অ্যাড্রেস করার মতো তো কিছু নেই। আপনি যদি এই প্রশ্নগুলো তোলেন, উত্তরে বলবে জয় শ্রীরাম, অর্থাৎ রামের ভজনা করো আর মন্দির বানাও, তুমি হাসপাতাল করো না, তুমি শিক্ষা প্রতিষ্ঠান করো না, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ জায়গায় নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করো না, মানুষকে শিক্ষিত করো না। ভারতবর্ষে নীতি আয়োগের ইনফরমেশন বলছে 1 লক্ষ স্কুল আছে ভারতবর্ষে, এখানে 1জন বা 2জন টিচার আছে। এবং আপনি সারা ভারতবর্ষে 2023 সাল থেকে, গত 13 সাল থেকে এই পর্যন্ত স্কুলের সংখ্যা, প্রচুর স্কুলের সংখ্যা কমে গেছে। আমার কাছে যেটাগুলো হাতের সামনে নেই তাহলে বলে দিতাম। স্কুলের সংখ্যা, অর্থাৎ যে কোনো একটা দেশে 140 কোটি পপুলেশন বাড়ছে লাফিয়ে লাফিয়ে, আর স্কুলের সংখ্যা কমে যাচ্ছে। তারপরে মানুষের কাছে বুনিয়াদী শিক্ষার সুযোগটাই হারিয়ে যাচ্ছে। অথচ ওই বিদেশে ফলো করে, বিদেশের নকল করে কিন্তু নিউ এডুকেশন পলিসি তৈরি হয়েছে, যেটা উচ্চশিক্ষায় ব্যবহার করা হচ্ছে সেই পদ্ধতিটা। কিন্তু তার নিচ থেকে যে শিক্ষাটা ফোপড়া হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, বেসলেস হয়ে যাচ্ছে, সেদিকে সরকারের কোনো নজর নেই। মানে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য একটা ধ্বংসস্তূপের উপরে যদি একটা স্তম্ভ করা যায়, সেটা ভেঙে পড়বে, সেটাই করা হচ্ছে। মানে স্বাস্থ্যক্ষেত্রেও এই একই জিনিস হচ্ছে। আপনি দেখেছেন যে ওই যে আয়ুষ্মান ভারত, তাতে যার টোটাল বরাদ্দ, তাতে অর্ধেক 60% হচ্ছে বিজ্ঞাপন আর 40% হচ্ছে ইয়ে। এবং হরিয়ানা টরিয়ানা বহু রাজ্যে আয়ুষ্মান ভারত ছুবড়ে মুখ। বিহারে সরকারি কর্মচারীদের কয়েক মাস মাইনে হচ্ছে না, তারা 12,000 কোটি টাকা সরকারের কাছ থেকে ঋণ চেয়েছে বিহার সরকার। ফলে পরিস্থিতিটা এই জায়গায় যাচ্ছে। ফলে এখন ওদের কাছে একটাই রাস্তা, গরিব মানুষের সংখ্যা কমাতে হবে মার। প্রথম ক্ষমতায় এসে এটা করছে, তার জন্য ওই যে বললেন এত তাড়াহুড়ো কেন, এক্ষুনি কেন করছে, 1 মাসও তো হয়নি সরকারে এসছে। এবং আরেকটা ব্যাপার আমি শুধু বলে শেষ করে দিচ্ছি, এবার শ্যামল বাবু বলবেন, এটা হচ্ছে যে এই দেখুন আমরা তামান্নার মৃত্যু দেখেছিলাম বিজয় উল্লাস করতে গিয়ে, আমরা তানভীরের মৃত্যু দেখলাম, বাবার সাথে বাইকে যাচ্ছিল, বিজেপির লোকজন বিজয় মিছিল থেকে বোমা ছুড়েছে, সেই বোমাতে উনি কেঁপে উঠেছেন, বাচ্চাটা ছিটকে পড়ে গেছে, তারপরে একটা দ্রুতগামী গাড়ির তলে বাচ্চাটা মৃত্যু হয়েছে, তানভীর বলে যে বাচ্চা। তো ওনার হাতে, তৃণমূলের হাতে তামান্না মারা গেছিল, এদের হাতে যাচ্ছে। মূল মিডিয়া কিন্তু এগুলোকে আর সামনে আনছে না। তার মানে 100% বিক্রি হয়ে গেছে। মানে এগুলো প্রমাণ করে যে ভারতবর্ষের ফ্যাসিজমটা কিভাবে গেড়ে বসেছে। এবার তারই ফল হচ্ছে এইগুলো। এবার যদি কংগ্রেস এবং অন্য বাম দলগুলো, তারা যদি মানুষের পাশে দাঁড়িয়ে এর জবাব দিতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে এবং এইগুলোর প্রতিবাদ করতে পারে। মানুষ কিন্তু অবলম্বন চাইছে, মানুষ কিন্তু বড় অসহায়, সে কিন্তু একটা হাত উঠছে ধরবার জন্য। শ্যামল বাবুর কাছে একই প্রশ্ন, যেভাবে উচ্ছেদ হচ্ছে সঙ্গে সঙ্গে, ক্ষমতা আসবার সঙ্গে সঙ্গে,
প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে দেওয়া। সবাই অবাক হয়ে গেছে, মানে বাকরুদ্ধ যে সবে মাত্র সরকার, এবং তারা অনেকে হয়তো বিজেপিকে ভোট দিয়েছে, তারা বলছে আমরা বুঝতেই পারিনি এরকম আক্রমণটা নামবে। দেখুন, প্রথম কথা বলি যে সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে যে বিপুল আকারে আন্দোলন হচ্ছে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে, বাম সে খবর আছে, নেই। কংগ্রেস আছে, হ্যাঁ। এসইউসিআই আছে, লিবারেশন আছে, আরো বিভিন্ন নাগরিক সংগঠন, আমি বেশ কিছু এই ধরনের সভায় গেছি, বিক্ষোভ সমাবেশে গেছি, বিপুল মানুষ প্রতিবাদ করছে। কিন্তু আপনি সংবাদ মাধ্যমে, মূল স্রোতের সংবাদ মাধ্যমে তার কোনো প্রতিফলন দেখবেন না। কারণ ভারতবর্ষে একমাত্র যে সংবাদ মাধ্যমই হচ্ছে সেই গোষ্ঠী যারা কখনো দল বদল করে না, তারা সবসময় শাসকের পক্ষে থাকে। যাই হোক, হকাররা এসেছে কেন এটা আগে বুঝতে হবে। ব্রিটিশ আমলেও হকার ছিল, এবং দেশ স্বাধীন হওয়ার পরে ওই যে দেশ ভাগের যে যন্ত্রণা, সর্বস্ব হারিয়ে উদ্বাস্তু মানুষরা ফুটপাতে একটা পসরা সাজিয়ে বসে পড়েছে। তারপরে 4 দশক ধরে জমি থেকে বিপুল সংখ্যায় মানুষ উচ্ছেদ হয়েছেন। সেই উচ্ছেদ হওয়া মানুষদের কোনো আয়ের, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তারা অনন্যপায় হয়ে শহরে চলে এসছেন, ভিড় জমিয়েছেন, ফুটপাতে একটা দোকান দিয়েছেন। আবার 80-র দশক থেকে ব্যাপক সংখ্যায় যে কলকারখানা বন্ধ হয়েছে, সেই কলকারখানার যে বন্ধ কলকারখানার শ্রমিকরা, তারা কিন্তু নতুন করে শহরে এসে ফেরিওয়ালা হয়েছে। এবারে এই যে ফেরি তারা করছেন, তারা চুরি করছেন না, ডাকাতি করছেন না, জোর চুরি করছেন না, তোলাবাজি করছেন না, সিন্ডিকেট রাজ করছেন না, ভিক্ষেও করছেন না। তারা সম্মানের সঙ্গে তাদের জীবিকাটা অর্জন করতে চাইছে। এবার মুশকিল হচ্ছে যে এরা কি ফুটপাত মানে নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে। এই হকারদের নিয়ে কিন্তু একটা গরিব অর্থনীতি চালু আছে। একদম। এই হকাররা বিভিন্ন ফুটপাতে বসছে, তাদের পরিবার পরিজনের তা থেকে রুটি রুজি হচ্ছে। তার তারপরে সঙ্গে তারা বাজারে তারা যাচ্ছেন। যে জিনিসপত্র কিনছে, যে ছোট মাঝারি ব্যাপারী, তারাও একেবারে সাধারণ ব্যাপারী, তাদের এই জিনিসগুলো ওই হকারদের বিক্রি করে তাদের কিছু আয় হচ্ছে, তাদের সংসার চলছে। এবং যে নিম্নবিত্ত বা গরিব মানুষরা ফুটপাত দিয়ে যাচ্ছে, তাদের ওই মলে গিয়ে জিনিস কেনার মতো সামর্থ্য নেই। তারা অনেক কম দামে তাদের প্রয়োজনীয় জিনিসটা, শাকসবজি থেকে আরম্ভ করে হুঁশিয়ারি, জামা কাপড়, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তারা পাচ্ছে। এই যে 3 শ্রেণীর গরিব মানুষ, এদের নিয়ে কিন্তু একটা গরিব অর্থনীতি হয়ে উঠেছে। এবার এটা কি বেআইনি? 2009 সালে জাতীয় হকার নীতি তৈরি হয়েছে। তৎকালীন ইউপিএ সরকার জাতীয় হকার নীতি তৈরি করেছে। তার আগে মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্য হাইকোর্ট, রাজ্যের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট বারবার রায় দিয়েছে। আমি অন্তত এ ধরনের 17টা রায় দেখেছি, যে রায়ে হাইকোর্টগুলো বলেছে নাগরিকদের যেমন ফুটপাত দিয়ে চলার অধিকার রয়েছে, একই রকম ভাবে হকারদেরও তাদের জীবিকা নির্বাহের, রুটি রোজগারের অধিকার রয়েছে। রাজ্য সরকারগুলোকে এই হকারদের কর্মসংস্থান এবং এই যে নাগরিকদের চলার অধিকার, এই দুটো সমন্বয় করতে হবে। মহারাষ্ট্র একতা হকার্স ইউনিয়ন বনাম বৃহত্তর মুম্বাই পুর নিগম এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। এবং এই রায়টা হচ্ছে একমাত্র রায় যে প্রথমে একটা খসড়া রায় দিয়েছিলেন তারা, দিয়ে হকার সংগঠন থেকে শুরু করে নাগরিক সমাজ, বিদ্যুৎজন, প্রত্যেকের কাছ থেকে প্রপোজাল চেয়েছিলেন এই খসড়া রায়টা সম্পর্কে তাদের মতামত কি। এইভাবে কিন্তু সুপ্রিম কোর্টে অন্য কোনো রায় কখনো দেয়া হয়নি। সেই পর্যালোচনা করে মতামত আর কি। পাওয়ার পরে সেগুলো দিয়ে তারা ফাইনাল রায় দেন, এবং রায়ে স্পষ্টভাবে বলেন যে হকারদের হকারি করার আইনি অধিকার রয়েছে। তারা রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেন যে 2009 সালের হকার নীতি অনুসরণ করে প্রত্যেক রাজ্য সরকারকে একটা করে ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে, টাউন এই ভেন্ডিং রায়টা কমিটি। কত সালে? এই রায়টা কত সালে? এটা হচ্ছে 2013 সালে আচ্ছা। 17ই সেপ্টেম্বর।
এবার রায়টার হচ্ছে হচ্ছে মহারাষ্ট্র একতা হকার্স ইউনিয়ন বনাম বৃহত্তর মুম্বাই পুর নিগম। আচ্ছা, এবং 2013 সালে সংসদে এই সংক্রান্ত একটা বিল পাস হয়েছে। সেই বিল এবং এই টাউন ভেন্ডিং কমিটি সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে তাতে বলা হয়েছে 40% হচ্ছে হকার সংগঠনগুলোর প্রতিনিধি, 20% হচ্ছে আবাসনগুলোর প্রতিনিধি, 20% হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি এবং 20% সরকারের প্রতিনিধি। এই নিয়ে প্রত্যেকটি রাজ্য সরকারকে একটা টাউন ভেন্ডিং কমিটি করতে হবে। তারা এই হকাররা যাতে সুষ্ঠুভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করবে। শুধু তাই নয়, হাইকোর্টগুলোকে একটা করে স্পেশাল বেঞ্চ তৈরি করতে হবে, যে স্পেশাল বেঞ্চ এই পুরো বিষয়টার উপর নজরদারি করবে। এবং লোকসভায় যে বিলটা আনা হয়েছিল তার সঙ্গে এই মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের শুধু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে টাউন ভেন্ডিং কমিটি গঠনে সুপ্রিম কোর্ট বলেছিল যে 20% সরকারের প্রতিনিধিত্ব থাকবে আর নাগরিক সমাজের 20%। সেইটাকে অদল বদল করে ওই লোকসভার বিলে বলা হয়েছিল যে 30% সরকারের প্রতিনিধিত্ব থাকবে আর 10% হচ্ছে নাগরিক সমাজে। কাজেই হকারি এই পেশাটা কিন্তু বেআইনি নয়, এটা আইনি। এবং মুশকিল হচ্ছে দেশে সরাসরি হকারি করছেন 4 কোটিরও বেশি মানুষ। তাদের সঙ্গে তাদের পরিবার যদি 4 জন করে আপনি ধরেন তাহলে 16 কোটি পরিবার সরাসরি হকারি পেশা থেকে তাদের জীবিকা নির্বাহ করছে। এবার তাদেরকে যারা মাল সরবরাহ করছেন এবং যে নিম্নবিত্ত মানুষরা, গরিব মানুষরা জিনিস কিনছেন তাদের যদি যোগ করেন তাহলে খুব কম করে হলেও 30 কোটি মানুষ এই গরিব অর্থনীতির ফলে বেঁচে আছেন। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন একদম বারবার তার বলেছেন। অসংখ্য ভিডিও আপনি এতে পাবেন সামাজিক সোশ্যাল মাধ্যমে, মিডিয়ায়। একদম। তিনি বলছেন হকার উচ্ছেদ হচ্ছে জনস্বার্থ বিরোধী, সাধারণ মানুষের স্বার্থ বিরোধী এবং রাজ্যের স্বার্থের পক্ষে নয়। যে কোনো জায়গায় হকার উচ্ছেদ হলে আমি বিজেপি কার্যকর্তাদের বলছি আপনারা সঙ্গে সঙ্গে গিয়ে সেই উচ্ছেদ আটকে দিন, আমায় খবর দিন, আমি ছুটে যাব, আমার মরদের উপর দিয়ে হকার উচ্ছেদ হবে। আর তিনি ক্ষমতায় বসেই ঠিক তার উল্টো একদম আচরণ প্রথম রাতেই হকার উচ্ছেদে একেবারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। কেন? তার কারণটা হয়েছে যে বিজেপি সরকার, সে কেন্দ্রে হোক রাজ্যে হোক, মহামান্য সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন এদের খেলোয়াড় হিসেবে নামিয়ে দিয়ে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে জোর করে একটা জনমত আদায় করেছে। এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে তিনি 45% ভোট পেয়েছেন, 55% মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে। তাহলে সংসদীয় গণতন্ত্র যদি তুমি মানো, 55% মানুষের প্রতিনিধিত্ব করছে যে বিরোধী দলগুলো, তাদের সঙ্গে তুমি আলোচনা করে একদম, যেখানে তুমি এত কোটি কোটি মানুষের সময় একদম পেটে লাথি শেষ হয়ে মারতে গেছে। তুমি আলোচনা করবে না? একদম আসলে অনেক শুভেন্দু অধিকারীদের টিকিটা বাঁধা আছে আদানি আম্বানি সহ এটাই বিগ বোধহয় মূল ফাইভ কথা। ফোর, অন্তত যারা আমরা এই প্রত্যাশা করব। সরকারটা চালাচ্ছে। অনেক ধন্যবাদ, এই অনেক ধন্যবাদ। সমস্ত আমার সময় ফাঁকা একদম যে শেষ। রেলের জায়গা, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকতে পারেন এই জায়গাগুলো সব আদানি আমরা জানি আম্বানি এরকম সহ খবর পাচ্ছি, ওই বিগ সবাইকে ফাইভকে দেওয়া হয়ে দেয়া গেছে। হবে। আমার সময় একদম শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা যে প্রসঙ্গগুলো উত্থাপন করলেন, আমি চাইবো মানুষ এগুলোকে দেখে আসলে অন্য রকম করে ভাবতে শিখুক। মূল ধারার মিডিয়া যেভাবে ভাবাচ্ছে তার ঠিক উল্টো দিকে দাঁড়াবার খুব প্রয়োজন রয়েছে এখন।